বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টির নেতৃত্বে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরও রয়েছেন। এর মধ্যেই প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্প পরিদর্শন করে। পরে তারা যান ৬ নম্বর ক্যাম্পে। সেখানে টাওয়ারে উঠে গোটা ক্যাম্পের বিভিন্ন চিত্র দেখেন। পর্যবেক্ষণ করেন সুইস রেড ক্রিসেন্ট পরিচালিত প্রাইমারি স্বাস্থ্য সেবা। এরপর তাদের ৪ নম্বর ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৫:৩০টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশেদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাত দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ১০ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল। মডেল থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৪০ থেকে ৫০ জনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এনসিপির হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা ও ইটের টুকরা দিয়ে আঘাত করা হয়। দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে অনুষ্ঠিত হচ্ছে পথসভা। এই মুহূর্তে পথসভা চলছে কোম্পানিগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। চলে যাচ্ছি তার কাছে। দিদার, আজ এনসিপির কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন।
অদিতি, আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ সদর, যেটা তাদের সদর উপজেলা, এখানে আছি। এখানে কিছুক্ষণের মধ্যে এনসিপির প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বিকেল 3টার সময় হওয়ার কথা, কিন্তু এখনো যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আসেন নাই। তারা বারবার মাইকে ঘোষণা দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে আসবেন। এই পদযাত্রা অনুষ্ঠানে, এই পথসভায় বক্তব্য রাখবেন উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত হবিগঞ্জ এবং গোলাপগঞ্জের ঘটনার পর থেকেই সিলেটে জেলার প্রশাসন তারা নড়েচড়ে বসেছে এবং এই কোম্পানিগঞ্জে উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা চোখে পড়ার মতো। তারা এখানে যে সভাস্থল ঘিরে রেখেছে এবং এখানে নেতা কর্মীরা, যারা লোকাল নেতা কর্মীরা আছেন তারা আছেন। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে কোম্পানিগঞ্জ উপজেলার সদর উপজেলার বিএনপির সহসভাপতি তিনি এসেছিলেন। তিনি আমাদেরকে কথা বলেছেন যে এখানে কোনোভাবে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে তারা নজর রাখছেন। এবং আজকে এই পদযাত্রা 3টার সময় হওয়ার কথা ছিল এবং 3টা তারা এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন নাই। এরপর তারা গোয়াইনঘাটে একটি পথসভা করবেন, তারপর সন্ধ্যা 7টার সময় তারা জনতারতে একটি পথসভা করবেন। সর্বশেষ হচ্ছে যে সিলেট জেলাতে যে তাদের যে কর্মসূচি ছিল, আজকে দ্বিতীয় দিনে তাদের সর্বশেষ জয়ন্তা উপজেলায় এই কর্মসূচি শেষ করার মধ্য দিয়ে তাদের সিলেটের যে পদযাত্রা, এই পদযাত্রা শেষ হবে। অদিতি। দিদার, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সিলেটে এনসিপির কর্মসূচি সম্পর্কে জেনে নিচ্ছিলাম বিস্তারিত। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি। এদিকে তিতাসের আওতাধীন বিভিন্ন জেলায় রান্নার চুলা না জ্বলায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তিও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা 10 দিন ধরে নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ। এতে জেলার 5,500-এর বেশি আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না। গ্যাস সংকটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে। হাজার হাজার শ্রমিক, এতগুলো 5,000-এর মধ্যে মনে করেন 1,000 গাড়িও চলে না। এক প্রকার বাড়িতে বসা, না করতে পারছে কোনো কর্ম, না করতে পারতেছে গাড়ি চালাবো। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও পোশাক শ্রমিকরা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করে। বক্তারা বলেন, তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটে পড়েছে। এতে শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়েছে। উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণে শ্রমিকের যে জীবনযাত্রা ব্যাহত ঘটতেছে এবং তাদের কর্মসংস্থান নিয়ে তাদের অনিশ্চয়তা ভুগতেছে। গ্যাস থাকে না, ঠিক মতো কারেন্ট থাকে না, এটা যদি সমস্যা দেয়, শিপমেন্ট যদি না যেতে পারে তাহলে আমাদের বেতনের সমস্যা হবে না, অবশ্যই হবে। সাভারে গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিকের গ্রাহকরা। সাভারের আমিনবাজার, হেমায়েতপুর সহ পৌরসভার অধিকাংশ এলাকায় গ্যাস নেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোর। অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ নেই। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। পাশাপাশি শিল্প কারখানার উৎপাদনও কমে গেছে। ধামরায়ে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাসের আবাসিক গ্রাহকরা বলছে, মাসের পর মাস গ্যাস সরবরাহ না পেলেও চুলাপ্রতি বিল দিতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। দেশে যখন ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস দিন দিন কমে আসছে, তখনই নোয়াখালীতে আরও একটি নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী জানান, নতুন কূপ থেকে সরকারিভাবে গ্যাস নেয়ার পাশাপাশি জেলায় বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি তুলেছেন তারা। মিজানুর রহমানের তথ্য ও জয় ভূঁইয়ার ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর নবীপুর ইউনিয়নে বড় চাঁড়িগাঁও গ্রামে সুন্দরপুর 4 নামের একটি গ্যাস কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত 28শে জুলাই। প্রাথমিক মূল্যায়নে এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনার কথা বলছেন বাপেক্সের কর্মকর্তারা। তারা আরও জানান, কূপটির গভীরতা প্রায় 1600 মিটার। এর মধ্যে প্রায় 1361 মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগামী 2.5 মাসের মধ্যে কূপটি খননের চূড়ান্ত ফলাফল জানা যাবে। 1550 আসছে তো ওইটাই হয়, 1.5 থেকে 1600 মধ্যে আর কি, ওই একই। আর এমনি সময় লাগতে পারে কয়দিন? 2 মাস। জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এদিকে এই কূপ থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনায় খুশি এলাকার মানুষ। তারা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণেও ব্যবহার করা উচিত। আমাদের দাবি থাকবে যে এই এলাকার গ্যাস যেন এলাকার আশপাশে এবং বিশেষ করে শিল্প কারখানা এবং সেনবাগে যেন মানুষ পায়, এটা আমার জোর দাবি থাকবে। সেনবাগের 9 নং নবীপুরে পাইছে এটা, তো আগে ব্যায়ামগঞ্জে পাইছে, কবিরাট পাইছে, বসুরহাট পাইছে, ওগুলাতে পাইছে, ওগুলাতে দিছে, দেয় নাই। তো এখন আমরাও পাই নাই। এখন আমাদের সবারই নৈতিকতা একটা দায়িত্ব আর কি, এটা যে আগে আমাদেরকে গ্যাসটা দেওয়ার। জায়গার সম্পদ ক্ষয় হওয়ার পরও আমরা এলাকার দাবি আমাদের গ্যাস যেন আমরা এলাকাবাসী পাই, এই আমাদের সরকারের কাছে আমাদের জোর দাবি। সারা দেশে শহর অঞ্চলগুলো এবং যেন পাশাপাশি আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে অঞ্চলে যেন গ্যাসের ব্যবস্থা করা হয়, সেটার দাবি আমরা সরকারের জোর দাবি জানাচ্ছি। নোয়াখালীতে এর আগে সুন্দরপুর ও বেগমগঞ্জ গ্যাসকূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিড ও স্থানীয় লাইনে সরবরাহ করা হচ্ছে। মনিরা কাজরি, 71। মানিকগঞ্জের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে, এতেই মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মেহিরের প্রতিবেদনে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে, অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু হচ্ছে মানে ডাবল দিয়ে, এই জন্য আমরা মনে করেন আপনার পার কেজিতে 10 টাকা 15 টাকা করে বেশি নিচ্ছি। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ বরঙ্গাইল হাটে হচ্ছে মরিচের বৃহত্তর এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন, টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো, তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাব কাটেনি চট্টগ্রামের কাঁচা বাজারে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মুরগি ও সামুদ্রিক মাছের দাম বেড়েছে। চালের বাজারেও স্বস্তি নেই। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আর ক্রেতারা বলছেন, মনিটরিং না থাকায় নানান অজুহাতে অস্থির হচ্ছে বাজার। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। চট্টগ্রামের প্রতিটি কাঁচা বাজারে এখনও চড়া সবজির দাম। প্রায় সব সবজির দাম কেজিতে 100 টাকার বেশি। সবচেয়ে বেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি 80 টাকা বেড়ে মরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। বরবটি, বেগুন, কাঁকরোল 140 টাকা, ঝিঙ্গা 120 এবং করলা বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতারা বলছেন, বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। সবজির দামটা বাড়তি, সবজি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সেম দাম। আমরা শুধু পেঁপে আর আলুর দামটা স্বাভাবিক আছে। 260 থেকে 70 টাকা কেনা পড়তেছে, আমরা 290 থেকে 300 টাকা বিক্রি করতেছি কাঁচামরিচ। বর্ষা হওয়াতে সবগুলো সবজির দাম অত্যন্ত বেশি। সবজির পাশাপাশি বেড়েছে সামুদ্রিক মাছের দামও। বাজারে তুলনামূলকভাবে মাছের সরবরাহ কম থাকায় বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা কমে গেছে। কিছুদিন আগে আপনার ঝড় বৃষ্টি গেছে,
সেজন্য আপনার যখন পুকুর পর্যায়ে যা আসে সব এগুলা তলায় গেছে, যার কারণে এখন মাছের একটু সংকট, একটু দাম বেশি। লইলা চিংড়ি যেটা নিলাম এখন, এটা আগে ছিল আপনার এই 800 টাকা, তো এখন এটা 900 টাকা বিক্রি করতেছে, 100 টাকা বাড়তি প্রতি কেজিতে। তারপর এইভাবে প্রতিটি মাছের দামে দেখতেছি একটু বাড়তি। কালীগুনি বেচতেছি 500 টাকা, রুই মাছ 450 থেকে 500, কাতাল মাছ 450 থেকে 500। ডিমের বাজারেও স্বস্তি নেই। ডজন প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। একইভাবে কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে 190 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। মুরগি আপনার সোনালী আর দেশি মুরগিটা স্বাভাবিক আছে, গত সপ্তাহের তুলনায় সপ্তাহে সে বাড়ে নাই। ব্রয়লার মুরগিটা একটু 10 টাকা বাড়তি। আর সব হচ্ছে আপনার 850 করে, আর হাড্ডি ছাড়া হচ্ছে লানা মাংস 1000 টাকা। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডজনে 5 টাকা বাড়তি। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের সবগুলাই দাম ঊর্ধ্বগতি। একই সময়ে পেঁয়াজের দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে 60 টাকায় পৌঁছেছে। আদা ও রসুনের দামও কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। চট্টগ্রামের বাজারে সব ধরনের চালের দামও বেড়েছে এক দফা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। ভূমি অফিসে হয়রানি, থানায় জিডিতে গড়িমসি, হাসপাতালে চিকিৎসক নেই, কিংবা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। কোথায় জানাবেন এসব অভিযোগ, যে অভিযোগে মিলবে সমাধান? সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস দিচ্ছে এইসব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333 হেল্পলাইনে আপনি জানাতে পারেন আপনার অভিযোগ। কর্তৃপক্ষ বলছে অভিযোগে শুধু সমাধানই মিলছে না, প্রতিষ্ঠানগুলোও সেবাদানে হচ্ছে সতর্ক। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। জন্য গিয়েছিলাম আমার চাচার জন্য, তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতর কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন। অভিযোগে মিলেছিল সমাধানও। দুইজন লোক এসে বললো যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বললো। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়, যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে, অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে জিআরএস এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি, তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে আদার সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরও এই কমপ্লেনটা চলে যাবে, তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।
আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ হবার সম্ভাবনা নেই, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় বৃষ্টি বেশি থাকবে। তবে 4 আগস্ট থেকে তিস্তা অববাহিকা অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকাতে আগামী কয়েকদিন থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো অনুভূত হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এই 5 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়া 4 তারিখ থেকে মূলত দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকা অঞ্চলে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে এবং সেই সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সমুদ্রে এই মুহূর্তে আপাতত কোনো সিস্টেম নেই এবং আগামী অন্ততপক্ষে 1 সপ্তাহ উল্লেখযোগ্যভাবে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। লালমনিরহাটের তিস্তা ধরলা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কে জেলার কয়েক লাখ মানুষ। দ্রুত সংস্কার না করলে বাঁধটি ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ার শঙ্কায় তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অনুমোদন পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে প্রতিবেদন। তিস্তা ব্যারেজ থেকে লালমনিরহাটে তিস্তা রেল সেতুর দৈর্ঘ্য 84 কিলোমিটার। এর মধ্যে 11 কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও 73 কিলোমিটারে নেই। নদীর পানি বাড়লেই অরক্ষিত ফাঁকা জায়গাগুলো দিয়ে লোকে বন্যার সৃষ্টি হয়। এ অবস্থায় তিস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11 কিলোমিটার এলাকায় ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে। আর ধরলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11 কিলোমিটার অংশও ঝুঁকিতে। এতে আতঙ্কে নদীপাড়ের মানুষ। বাঁধগুলো দ্রুত সংস্কার না করলে জেলা জুড়ে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন জেলাবাসী। বন্যা আসতেছে, এই যে বড় বন্যা হলে এটা তো ভাঙে যাবে, মনে করেন যে লালমনিরহাট শহর পর্যন্ত এটা ডুবে যাবে। বাঁধের সমস্যা আমাদের চলাফেরার খুব কষ্ট হয়ে যায়, গাড়ি ঘোড়া যেতে পারে না, চলার মতোই কোনো রাস্তা নেই। আবার তো মনে করেন বাড়ি ঘরের সমস্যা, আমাদের এইখানে এই যেগুলা বাড়ি দেখেন সবগুলা ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী জানান 2017 সালে ধরলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলা জুড়ে বন্যা হয়েছিল। আবারও কুলাঘাট ওয়াদাবাজার থেকে মোগলঘাট কুরল বাঁধে বড় বড় গর্ত হয় ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আমরা অবদার বাঁধে যে ঝুঁকিতে থাকি, একেবারে মোগলহাট থেকে কুলেঘাট ইউনিয়নের অবদা বাজার পর্যন্ত আমরা খুব আতঙ্কে থাকি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য। অবদার বাঁধটা ভাঙ্গি গেছে, ভাঙ্গি গেলে বাড়ি ঘর চলে যাব, মানুষের থাকার কষ্ট হয়ে যাবে। অবদাটা বান্ধা খাবে, ঠিক করা খাবে, না করলে মানুষের অসুবিধা হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই অবদাবারটা আপনারা সঠিকভাবে মেরামত করেন। এদিকে জেলার হাতিবান্ধা ব্যারেজ থেকে মহিষখোচা চণ্ডীমারি পর্যন্ত নেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার 25টি গ্রাম ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলে সংস্কার কাজ শুরু হবে। তিস্তা নদী এটি লালমনিরহাট অংশে উভয় তীরে 80 কিলোমিটার প্রায় আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ থেকে দেখে থাকি। এর মধ্যে 29.20 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। গত 2 অর্থ বছরে আমরা প্রিকশনারি প্রায় 10 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করেছি। এছাড়াও আমাদের অধিক ঝুঁকিপূর্ণ এখনও 11 কিলোমিটার রয়েছে। বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। আমরা অনুমতি সাপেক্ষে ঝুঁকিপূর্ণ স্থানে কাজ বাস্তবায়ন করব। তিস্তা ও ধরলাপাড়ের অরক্ষিত জায়গাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি ও ভাঙাচোরা বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন জেলাবাসী। শাকিলা সিথি, 71। জামালপুরের সরিষাবাড়িতে ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ বিএনপি নেতারা। জামালপুর 4 সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ৭১ টিভিতে যমুনা নদীর ভাঙনে দিশেহারা সরিষাবাড়ির মানুষ এ নিয়ে প্রতিবেদন প্রচার হয়। প্রতিবেদনটি স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের নজরে আসে। এরপরই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যায় ভাঙন কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতারা। যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নলসন্ধ্যা গ্রামের সর্বস্তরের মানুষ। ২ শতাধিক বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বান্দরবানের রুমায় বগালেক সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে 2 পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার রূপা। এদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিনে আর রূপার বাড়ি ঢাকার গাজীপুরে। বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, সম্প্রতি বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন 10 জনের একটি দল। এদের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যান, কিন্তু জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়েই কেওক্রাডাং এলাকায় বেড়াতে যান। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিখোঁজ হন তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গভীর খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এস.এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্তটি অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ সমপর্যায়ের সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হবে। গত মাসে হয়রানির শিকার এক ছাত্রী শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে। অধ্যাপক মাহবুবুর রহমান আরও জানান, এর আগে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে আনা একই অভিযোগ পর্যালোচনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। আগামী 30 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জুনের চেয়ে জুলাইয়ে এই প্রকোপ অনেকটাই বেশি। প্রতিদিনই রূপগঞ্জ 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। সরকারি হিসেবে এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 64 জন হলে বেসরকারি হাসপাতাল সূত্রে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি। উপজেলার সরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় 20 লাখ মানুষের বসবাস এখানে। এডিস মশার কামড়ে জ্বর, ব্যথা, বমি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন আক্রান্তরা। উপজেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। চলতি মাসে সরকারি হিসেবে রূপগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 70 জন। তবে বেসরকারি হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা 200-রও বেশি। এদিকে রোগী ও স্বজনদের অভিযোগ, উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ ওয়ার্ড ও টয়লেটের অবস্থা একেবারেই নাজুক ও অপরিচ্ছন্ন। পরিবেশ ভালো না, অপরিষ্কার, বাথরুম গোসলখানার যাওয়া যায় না, একেবারে গন্ধ, দুর্গন্ধ। নাপা ছাড়ার বাকি ওষুধ ওইখান বাইরে থেকে কিনে নিয়ে তো হয়। সেবার মান আসলে সরকারি হাসপাতাল যেরকম এরকমই। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি। ডেঙ্গু থেকে রেহাই পেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। পর্যাপ্ত নিয়মকানুন মানি তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে আমাদের আশেপাশে বিভিন্ন ময়লা, বিশেষ ডাব, ফ্রিজের পানি, এই সমস্ত পানি জমা হয়ে কিন্তু সেখানে ডিম হয় এবং সেক্ষেত্রে এইভাবেই কিন্তু ডেঙ্গু রোগটা ছড়ায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং একই সাথে বলা হয় যে এখন যে বড় জামা কাপড় যেটা অর্থাৎ শরীর ঢেকে রাখে, এরকম জামা কাপড় পরলেও কিন্তু সেক্ষেত্রে মশার কামড়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। দিনের বেলাতেও মশারি ব্যবহার, বাড়ির আশপাশে বা টব ও পাত্রে জমে থাকা পানি ফেলে দেয়া এবং জ্বর হলে পরামর্শ নেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। হাসিবা আলী বর্ণা, ৭১।
চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।